সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। সদ্যই শেষ হয়ে গেল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আমরা এই নির্বাচনে নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এই নির্বাচনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করা এবং তাদের কর্মী সমর্থকদের গ্রেপ্তারের অভিযোগ এনে বলেছেন কারচুপি হয়েছে নির্বাচনে। সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আজ আমরা আলোচনা করব। এই জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ মমতাজ হোসেন, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আসসালামু আলাইকুম। আরও আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনজনকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। আমি জনাব মমতাজ হোসেন আপনাকে দিয়ে শুরু করি। আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হলো। আপনার কাছে জানতে চাইব এই নির্বাচনের বৈশিষ্ট্যগুলো কি? আপনাকে ধন্যবাদ এবং আমার দুজন বিজ্ঞ আলোচক যারা আছেন দুজনেকে আমার সালাম এবং শুভেচ্ছা, এবং যারা দর্শক দেখছেন তাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটু আগে হয়ে গেল। আমি আমার জেলা নারায়ণগঞ্জ। আপনি নিশ্চয়ই আমরা আপনাকে আমন্ত্রণ জানানো অন্যতম আরেকটি বিষয় ছিল যে এটিও আমাদের মাথায় ছিল যে আপনার কাছ থেকে, তো সেই হিসাবে আমার বেশ কয়েকবারই যাওয়া হয়েছে। আজকেও আমি ছিলাম নির্বাচনে। হ্যাঁ, তো আমার অ্যাক্টিভলি আপনার পার্টিসিপেশন সেখানে ছিল, এটা সত্য। এবং আজকেও নির্বাচন এলাকা বিভিন্ন সেন্টারে ঘুরে দেখার সৌভাগ্য হয়েছিল। তো আমি বলবো যে এবার যে নির্বাচনটা হয়েছে আইবি তাকে আমি প্রথমে অভিনন্দন জানাই। হ্যাঁ, সে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে এবং সে একটি জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় একজন প্রার্থী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাছাড়া তো আওয়ামী লীগের একজন প্রার্থী হিসাবে আওয়ামী লীগের কর্মী বাহিনী, বিশাল কর্মী বাহিনী তার পক্ষে কাজ করেছে, সন্দেহ নেই। তো যেটা জিনিসটা আপনি যে প্রশ্নটা আপনি করেছেন, এবং তার বিপরীতে যে প্রার্থী তৈমুর রহমান খন্দকার, যে বিএনপি বলেছে তাকে সেখানে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উনি উপদেষ্টা ছিলেন বেগম জিয়া, সেখান থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরেও ধরেন যারা একদম বিএনপি আপনার ডেডিকেটেড কর্মী বা তার সমর্থক যারা ছিল তারা কাজ করেছে এবং তারা চাপ্রাণ দিয়ে চেষ্টা করেছে তাকে জয়লাভ করার জন্য। তো এই নির্বাচনের নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা একটা অবশ্যই একটা ব্যতিক্রম ধর্মী আমি বলবো। এখনকার নির্বাচনে যে সহিংসতা আমরা ইউনিয়ন কাউন্সিল নির্বাচন এবং পৌরসভাগুলোতে আমরা দেখেছি, সেই চিন্তা করলে নারায়ণগঞ্জ একটা মডেল নির্বাচন হয়েছে। আমি বলবো একটা খুবই সুন্দর এবং সুষ্ঠু অবাধ নির্বাচন। আমি যে কতবার গিয়েছি 8-10 বার, আমি কোনো কেন্দ্রেই শুনি না, মানে কোথাও শুনি নাই কোনো সংঘাত হয়েছে, ওইরকম সংঘাত মারামারি যেটা হয় মানে কোনো সংঘাত নিজেদের মানে আপনি জানেন সেখানে একজন কাউন্সিলর আছে যিনি 3বার নির্বাচিত হয়েছেন, বঙ্গবন্ধুর খুনি একজন, তার ছোট ভাই, আপন ছোট ভাই, সে গতবার 3বার নির্বাচিত হয়েছিল। হ্যাঁ, সেখানে এবার জানি না কি হয়েছে। হ্যাঁ, তো সেখানে মানে আজকেও নির্বাচনে, হ্যাঁ, আমি আজকে মানে ভোটিং পার্সেন্টেজ আপনি যদি দেখেন অংশগ্রহণ 50%-এর মতো, মানে কাছাকাছি 48 পয়েন্ট সামথিং এরকম হবে হয়তো। হ্যাঁ, সেই দিক থেকে ধরেন বলতে পারেন যে 50%, 48%, 50%-এর মতো ভোট কাস্ট হয়েছে। তবে ব্যাপক কর্মী সমাবেশ যে সেন্টারগুলোতে ছিল সেরকম লক্ষ্য যায় না, কিন্তু যারা ভোটার তারা এসছে এবং তারা ভোট দিয়েছে। ব্যাপক কর্মী সমাবেশ বা কর্মীদের মধ্যে তর্ক বিতর্ক বা ভোটার নিয়ে যে জিনিসটা হয় সেটা কোথাও আমি লক্ষ্য করিনি। এবং খুব নিরিবিলিভাবে আমি মনে হচ্ছিল না যে একটা কেন্দ্র নির্বাচন হচ্ছে, খুব নিরিবিলিভাবে সুন্দর সুষ্ঠুভাবে সবাই যাচ্ছে,
ভোট দিয়ে এই যে আসছে। এইটা একটা দৃষ্টান্ত আমি মনে করি। আমি যদি এই জবাবটা জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছ থেকে নেই, যে আমরা গত 5 ধাপের ইউপি নির্বাচন এবং বেশ কয়েকটি সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছি গত কয়েক মাসে। তাতে যে পরিমাণ সংঘাত, সহিংস ঘটনা, রক্তপাত, খুন এবং রাহাজানির মতন অনেক ঘটনা ঘটেছে এবং এই নির্বাচন উত্তর সহিংসতার ঘটনাও ঘটছে। তো সেরকম একটি সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এরকম অত্যন্ত শান্তিপূর্ণ হওয়ার কারণ কি? এটা কি প্রার্থীদের মনোভাব নাকি প্রশাসনের উদ্যোগ? কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির সম্মানিত দর্শক শ্রোতা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা মমতাজ ভাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং মাসুদকে শুভেচ্ছা। আসলে নারায়ণগঞ্জের নির্বাচনটা অন্যান্য ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের চেয়ে অনেকটা ভালো হয়েছে। এর আগের বারের নির্বাচন মাঠে কোনো সহিংসতা ছিল না। তার আগের বার তো আওয়ামী লীগ নিজেরাই করেছে। তো এইবারের নির্বাচনের যিনি প্রার্থী আওয়ামী লীগের, তৃণমূল থেকে ওনাকে সমর্থন দেয়নি। তৃণমূল থেকে? হ্যাঁ, তৃণমূল যে নেতাদের যে একটা লাগে না, মন্দ জানে, তাকে কেন্দ্র থেকে নমিনেশনটা দিয়েছিল। তৃণমূলের কমিটি যেটা আছে, কমিটি তার বাইরে, জি জি, কমিটির বাইরে থাকলেও দিতে পারে, কেন্দ্র ইচ্ছা করে দিতে পারে। তৃণমূল ওনাকে দেয়নি, নামই পাঠায়নি। তার 1, 2, 3, 4টা নাম পাঠায়, নাম তার পাঠায়নি তৃণমূল থেকে। তারপর কেন্দ্র তাকে দিয়েছে, যেহেতু মেয়র দুবার ছিল, তার জনপ্রিয়তা আছে। আর নারায়ণগঞ্জ, আমি এর আগে একদিন একটা অনুষ্ঠানে বলেছিলাম, 79 থেকে নারায়ণগঞ্জ আমার এই অনুষ্ঠানই আপনার অনুষ্ঠান পৌরসভাটা আওয়ামী লীগের ওখানে অনেক ভোটার, কিন্তু ওখানে বিদ্রোহ আওয়ামী লীগের মধ্যে হয়েছে বারবার। যেমন 79 ওই সময় সম্ভবত মধ্যে জানেন, শামীম হোসেনের বাবা এবং আজকের মেয়র যিনি হলেন তার বাবা দুজন প্রতিদ্বন্দ্বী। শামীম হোসেন বাবা নমিনেশন পেয়েছিলেন, উনি বিদ্রোহ করেছিলেন, বিদ্রোহ করে জিতেছিলেন। আলী আহমেদ চুঙ্কা মানে বিদ্রোহী ছিলেন, বিদ্রোহী জিতছে উনি। আচ্ছা, এই সেই সময় তো পৌরসভা চেয়ারম্যান। আর মাঝখানে যে নির্বাচন গেল 2011 সালে, সেখানে নমিনেশন দিয়েছিল দল শামীম ওসমানকে। নৌকা ছিল না, প্রতীক তখন তো দিয়েছিল না, আইভি বিদ্রোহ করেছিল। তো সেই বিদ্রোহের প্রার্থী আইভির আইভি জেতার পিছনে বেশি ভোটে জেতার পিছনে কারণটা ছিল, বিএনপির প্রার্থী যখন প্রত্যাহার হয়ে গেল, নির্বাচন সরে গেল, প্রত্যাহার সরে গেল, তখন বিএনপি যারা লোকজন, যারা ভোটার, তারা মনে করেছে যে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট না দিয়ে সে আইভি স্বতন্ত্র, তাকে ভোটটা দিই, তাহলে আমরা নিরাপদ। যে কারণে আপনি দেখেন যে সেই সময় ভোটের কত পার্সেন্ট কাস্ট যখন সঠিক মনে নেয়, মানে 65-70 হতে পারে, সেখানে কিন্তু সেলনাথ আইভিতে 1,02,000 ভোটের ব্যবধান জিতছিল। এর পরের বার নির্বাচনটা হলো, সেই নির্বাচনে মানে 82,000 ভোটের ব্যবধান জিতেছিল। এবার মানে তার চেয়ে কম ভোটে জিতছে, 69,000 সামথিং কমছে, ভোট কাস্টটা কম হয়েছে সম্ভবত। ভোট আবার বেড়েছে অবশ্য। 2011 সালে যে ভোট ছিল তার সাথে ভোট বেড়েছে, তাতে পার্সেন্টেজে গেলে এবারে ওই একই জিনিস পড়ে, কিন্তু ওনার কমেছে। কিন্তু আমার প্রশ্ন ছিল যে শান্তিপূর্ণ, আমি বলি, এটা ব্যাখ্যা আমি বলি, এই শান্তিপূর্ণ আপনাদের দৃষ্টিতে বা অন্যদের দেশে ভোটটা শান্তিপূর্ণ হয়েছে, বাহ্যিক দৃষ্টিতে শান্তিপূর্ণ, কিন্তু ভোটের যেটা নিরপেক্ষতা, যেটা সেই নিরপেক্ষতাটা অনেক আগেই হারিয়ে গেছে। এবং এর জন্য আমার মনে হয় যে সরকারের উচিত এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাই আমি আপনার অনিয়ারে বলছি, এখানে যদি নিরপেক্ষ নির্বাচন হতো, মানে কোন নিরপেক্ষ নির্বাচন মানে ওই ধরনের, যদি ধরেন তৈবুর আলম খন্দকারের প্রধান যিনি সমন্বয়কারী এবং উনি পদত্যাগ করার পর যিনি বিএনপির আহ্বায়ক ভারপ্রাপ্ত, তাকে গ্রেপ্তার করেছে। তো প্রধান ব্যক্তিকে গ্রেপ্তার করলে আর নির্বাচন থাকে না। তারপরে কামাল সাহেব তার বাড়িতে কাজ তছনছ করেছে বারবার, এর মধ্যে 20-25 জনকে গ্রেপ্তার করেছে। পরিবেশটা আগেই নষ্ট করে দিয়েছে প্রশাসন। এবং প্রশাসনে আমি এসপি সাহেবের দেখেছি, মানে অ্যাগ্রেসিভ কথা, যে আসামি থাকলে তো আমি ধরবই, এরা নির্বাচন বিঘ্নিত করতে পারে। এই যে মানে এরা কি বলবো, এটা হলো তারা আওয়ামী লীগের সে বড় আওয়ামী লীগ। এতদিন ধরে তার থাকলো, গ্রেপ্তার নাই, কোনো কিছু না, মামলা থাকতে পারে, আমাদের কত মামলা আছে, তাই আমাদের গ্রেপ্তার করবে? আমাদের জামিনে আছে, যেগুলিকে আসামি গ্রেপ্তার করেছে একটারও মনে হয় সম্ভবত ওয়ারেন্ট ছিল না, অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়েছিল।
আজকে ভোটের সময় অন্তত কয়েকটা কেন্দ্র থেকে, এক কেন্দ্র থেকে 4 জন, এক কেন্দ্র 2 জন ভোট দিয়ে বের হচ্ছে বা এজেন্ট তাদেরকে গ্রেপ্তার করছে, আজকেও করছে। তো এটা হয় কি, এখন বলতে পারেন যে প্রায় 50,000 ভোটের ডিফারেন্স হয়ে গেছে, এটা কি এর জন্য হয়? হ্যাঁ, এখন একটা ছোট্ট একটা খেজুর গাছের একটু আস্তে আস্তে টপ টপ করে রস পড়ে, সকালবেলা কিন্তু কল ভরে গেছে। তো এটাও ঠিক, একজন লোককে গ্রেপ্তার করলে এটা আতঙ্ক ছড়িয়ে যায়। সেই মাঠটা উনিও করেছেন, আমি নিজেও করেছি, উনি প্রার্থনী করবেন। এই পরিবেশটা যে নষ্ট করেছেন যে প্রশাসন ওখানে, সেই প্রশাসনের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। একটা সুষ্ঠু নির্বাচনকে উনি বিতর্কিত করে আজকে দিচ্ছে আইভি, কিন্তু নির্বাচনটাকে তো প্রশাসন বিতর্কিত করেছে। আমি আসি একটু, যারা মাসুদ কামাল, আমার ওই একই প্রশ্ন যে একটি এরকম সংঘাতপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, ঠিক তেমনি একটি সময়ে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পক্ষপাতমূলকের বিষয়ে আমি কোনো কথা বলবো না, যেটি জনাব হাবিবুর রহমান বলছেন, এই নিয়ে আমার কথা নাই। আমার প্রশ্ন হচ্ছে যে এরকম একটি মানে রক্তপাতহীন নির্বাচন, মানে বিবাদহীন নির্বাচন কিভাবে হলো? এটা কি প্রার্থীদের কারণে, স্থানীয় জনগণের কারণে, নাকি প্রশাসনের ভূমিকায়? আমার মনে হয় এটা আসলে প্রার্থীদের একটা বড় ভূমিকা ছিল, দুই প্রার্থীরই একটা বড় ভূমিকা ছিল। আমরা পুরো নির্বাচনের যে প্রচারকালীন যে সময়টা আর কি, এই সময় আমরা কোনো প্রার্থীকে কিন্তু তার প্রতিপক্ষ সম্পর্কে অ্যাগ্রেসিভ কোনো কথা বলতে আমরা দেখিনি, শুনিনি আর কি। এটা একটা পজিটিভ দিক। এবং নারায়ণগঞ্জের কেবল এবারই না, এর পূর্ববর্তী নির্বাচনগুলোতে আমি দেখেছি যে মানে প্রতিপক্ষকে খুব বেশি যে মানে একদম মানে মানে ভয়ঙ্করভাবে আক্রমণ করা সেরকম না। আমি একই জায়গায় দেখেছি যে আপনার যেমন ওখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয় শামীম ওসমানকে এবং আইভিকে, একই অনুষ্ঠানে পাশাপাশি বসে তারা গালাগালি করেছে পরস্পরকে। আবার পরে দেখেছি যে বলতেছে আমার ছোট বোন অমুক তমুক, এটা বলতে শুনেছি। আবার এইবারও দেখলাম যে প্রতিপক্ষকে সে বলতেছে যে তাইমুর চাচা, কাকা কাকা, তাইমুর কাকা, এই যে বলতেছে, এগুলি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে এই বিষয়টাই আসলে প্রত্যাশিত, যে আমরা নির্বাচন করব কিন্তু পরস্পরের শত্রু হয়ে যাব না। এই জিনিসটা এটা কিন্তু তৈমুর আলম খন্দকারের মধ্যেও ছিল। উনিও কিন্তু আইভি সম্পর্কে এমন কিছু কথা বলেন না যা নাকি মানে আপনার মানে খুবই আক্রমণাত্মক মনে হয়, কিন্তু বলেননি সেটা। না, আমরা পাইনি সেটা। হ্যাঁ, তো দুজনের মধ্যে যে একটা সৌজন্যতা, শালীনতা বোধ কাজ করেছিল, এটা কিন্তু অনেক কিছুকে করে। যেমন আপনি যদি নেতা যদি এরকম বলে, তখন কর্মীরা কিন্তু আর বেশি আগ্রহ অনুভব করে না, যে ওনারাও তো পরস্পরকে একদম মানে খুনাখুনির অবস্থা, মুখোমুখি অবস্থা তো নেই। তো এইটা একটা বড় ঘটনা আমি মনে করি। আর এমনিতে নির্বাচন কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে যে নির্বাচনের যে ধারা আমাদের এখানে গত কয়েক বছর ধরে আমাদেরকে প্রতিনিয়ত দেখতে হয়েছে, আমরা মর্মাহত হয়েছি যে এটা দেখি, সেই ধারাটা নারায়ণগঞ্জের নির্বাচনে আমরা দেখিনি, এবার কোনোবারই দেখিনি। ভেরি ইন্টারেস্টিং, 2016 সালেও দেখিনি, 2011 সালেও দেখিনি, কিন্তু আমরা মানুষ যা চেয়েছে তারই প্রতিফলন ঘটেছে রেজাল্টে। না, কিন্তু প্রশাসন নিয়ে হাবিব ভাই যে অভিযোগটা করলেন, হাবিব ভাই না, ওনা মানে প্রার্থীও বলেছেন তাদের কিছু না, আমি এই অনুষ্ঠানে হাবিব ভাই যে কথাগুলি বলেন, আমি কিন্তু এই কথাগুলিকে উড়িয়ে দেব না। মানে এটা আসলে যৌক্তিক, যে আপনাকে কেন ভাই, আপনাকে এই লোকগুলিকে গ্রেপ্তার করতে হবে কেন? আর সব বিএনপির মামলার মোকদ্দমা, সব বিএনপির বিরুদ্ধে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে আজকে 13 বছর হয়ে গেল, 13-14 বছর প্রায়, এত বছর হয়ে গেল আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগের কোনো অপরাধী নাই, আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী নাই, আওয়ামী লীগের কোনো দুর্নীতিবাজ নাই, আওয়ামী লীগের কারোর মধ্যে কোনো মামলা নাই, সব মামলা বিএনপির বিরুদ্ধে। তো এইগুলি না লোকে বুঝি। আপনি মুখে কি বলছেন, আপনি ডিসি আছেন, আপনি এসপি আছেন, আপনি প্রশাসনের বড় কর্মকর্তা আছেন, আপনি একটা বলতেছেন, আপনার কথা তো কোনো ট্যাক্স লাগে না, আপনি বলে গেলেন, আপনি বললেন যে আমি এটা বললাম আমার কর্তারা খুশি হবেন, হয়তো খুশি হয়ও তো, না হলে ওনারা বারবার বলেন কেন? তো আপনি বলে গেলেন, মানুষ কি বুঝে না, মানুষ কি জানে না যে আমার এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নষ্ট করার জন্য কারা দায়ী? তাদের বিরুদ্ধে কি মামলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি মামলা করা যাচ্ছে, মামলা কি কেউ নিচ্ছে, এটা সবাই জানে। কাজে আপনি যখন কিছু একটা করেন, কার সামনে করেন, কার সামনে বলেন? না, এই যে রক্তপাতহীন একটি নির্বাচন হলো, এই জন্য কি প্রশাসনকে আপনি কোনো ক্রেডিট দিবেন না? রক্তপাত কি প্রশাসন থামাইছে নাকি? রক্তপাত কি প্রশাসন থামাইছে? দুই পক্ষ কি যুদ্ধংঘী মনোভাব নিয়ে মুখোমুখি হয়েছে?
না তা তো হয়নি, না হলে কিন্তু- প্রশাসনের কি ভূমিকা? কিন্তু তারপরও তো আমরা দেখি মানে বিবদমান প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর বিরুদ্ধে না, 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 গ্রুপগুলো আপনি এক আমাকে একটা ধরনের কথা বলেন। ঘটনা। আমি আমি আর আপনি প্রতিদ্বন্দ্বী, আমার আপনার কর্মীরা যদি মুখোমুখি অস্ত্র নিয়ে দাঁড়ায় না যায়, তাহলে প্রশাসন কি করবে? যারা মাসুদ কামাল আপনি বলছিলেন, আমার মনে হয় আপনি একটু ছোট্ট করে শেষ করে দিলে আমি না, আমি শেষ করে দিচ্ছি। জি। দেখেন, মারামারিটা হয় কি, দুই পক্ষের উস্কানিতে হয়। পক্ষ হলো এখানে তিনটা, এক হলো তৈমুর আলম খন্দকার, আর একটা হলো সেলিনা হায়াত আইভি, এক হলো প্রশাসন। প্রশাসন বরং কিছু উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। আমি এই জন্য নারায়ণগঞ্জের জনগণকে আমি সাধুবাদ দিব, তারা প্রশাসনের উস্কানিতে পা দেয়নি, তারা সেটাতে প্রভাবিত হয়নি, তারা বরং তাদের প্রার্থীদের দিকে তাকিয়েছিল যে আমার প্রার্থী কি বলে। এবং দুইজন প্রার্থী আমি বলবো অত্যন্ত ভদ্র আচরণ করেছে, অত্যন্ত শালীন আচরণ করেছে। এবং একজন শুনে নির্বাচন হয়েছে বা একজন তো হারবে, যে হারুক সে হারবে, মানুষ যাকে চায় বেশি চায় সে কিন্তু পাস এই- করবে। এই বাস্তবতা তো আমরা মানি না। নারায়ণগঞ্জের লোক মেনেছে, আমাদের আমাদের সংস্কৃতি নাই নারায়ণগঞ্জের এটা। প্রার্থীরাও মেনেছে, নারায়ণগঞ্জের জনগণও মেনেছে, নারায়ণগঞ্জের জনগণ মানাইছে প্রার্থীদেরকে। এটা তো আমি বলবো নারায়ণগঞ্জের মানুষ এই নির্বাচনের সবচেয়ে বড় বিজয়ী। জি, শুনে আসছি যেন নারায়ণগঞ্জের মানুষের কাছে যান। নারায়ণগঞ্জের মানুষের কাছে যাই। হ্যাঁ, আমি বলি নারায়ণগঞ্জ একটি আপনার অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন একটি এলাকা। আমরা যদি নারায়ণগঞ্জের রাজনৈতিক ইয়েগুলো দেখি, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা মুক্তিযুদ্ধ, অসহযোগ আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম পরবর্তী সকল ক্ষেত্রে কিন্তু রাজনৈতিকভাবে নারায়ণগঞ্জের লোকজন অত্যন্ত সচেতন। এবং সেটা যেটা আমার বন্ধু বললেন যে হ্যাঁ, নারায়ণগঞ্জের মানুষকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে হবে যে বিভিন্ন ধরনের উস্কানি চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে, সেটার মধ্যে তারা জনগণ সেটা তোয়াক্কা করে, সেটার মধ্যে জনগণ সেদিকে যায় নাই। তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং দুজন প্রার্থীর কথা উনি বলেছেন, দুজনে অত্যন্ত মানে অত্যন্ত কী বলবো মানে ভালো বা সুন্দর বা আচরণের দিক থেকে অ্যাটিটিউড তাদের যা ছিল তাতে আমি বলবো যে তারা নিশ্চয়ই। অত্যন্ত নিজেদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে নির্বাচন কালার এখানে। তা আমি বলবো যেটা যে এই নারায়ণগঞ্জের যে আপনি যে দেখেন আছে হ্যাঁ আইবি গত 2003 সালে নির্বাচন করে, তখন পৌরসভা ছিল, হ্যাঁ বিএনপি ক্ষমতায় ছিল, সেই সময় কিন্তু নির্বাচন করে উনি জয়লাভ করেছিলেন। এবং সেখানেও কিন্তু কোনো রক্তপাত হয় নাই, কোনো সংস্কৃত হয় নাই, এরকম ঘটনা আমার মনে পড়ছে না এখন। তারপরে আবার যে আপনি জানেন যে শামীম ওসমানের বিরুদ্ধে উনি লড়াই জিতেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তখনও কিন্তু সংঘাত হয়নি, কোথাও কোনো রক্তক্ষয় বা এই ধরনের কোনো আচরণ আমরা শুনি নাই। তারপর এবারও যে নির্বাচনটা হয়ে গেল, সেখানেও কিন্তু এই ধরনের আমরা সহিংসতা সব নেই, এবারও সে একই হয়েছে। তাহলে আজকে নারায়ণগঞ্জের মানুষকে অবশ্যই আপনি বলবেন তারা রাজনৈতিকভাবে সচেতন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছে, জনগণ শত উস্কানির মধ্যেও জনগণ সেই উস্কানিতে পা দেয় নেই। এবং আমি বলবো আমরা যেইভাবেই বলি, আমি প্রশাসনকে ধন্যবাদ দেবো, এই কারণেও ধন্যবাদ পাওয়ার যোগ্য যে একটি ঘটনা তো ওই রকম যে কথাটি বললেন যে 2-4 জনের গ্রেপ্তার কথা বললেন বিএনপি নেতা, হ্যাঁ এইটা হয়তো বিচ্ছিন্নভাবে দু একটা হয়েছে যে না হয়েছে। তারপরও আমি বলবো যে নারায়ণগঞ্জে যে নির্বাচনটা হয়েছে সব কিছু মিলে এটা প্রশাসন ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগের বলেন বা তৈবুর রহমান খন্দকারের পক্ষে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তারা যে ধৈর্য এবং যে রাজনৈতিক পরিচয়টা দিয়েছেন তাদের, এইটা যেন। কিন্তু আমরা যদি নারায়ণগঞ্জে পারি, যদি নারায়ণগঞ্জে এরকম একটি নির্বাচন হতে পারে, তাহলে অন্যান্য জায়গায় কেন হচ্ছে না, পারছে না কেন? এই অন্য জায়গায় নারায়ণগঞ্জ যদি আমরা একটা মডেল ধরি এখন, যে এই যে যদি আপনার কথায় ইয়া হয়, আমি মানে ছোটখাটো কিছু ব্যত্যয় আমরা বাদ দিয়ে যদি বলি যে একটা অবশ্যই অহিংস নির্বাচন হয়েছে, অহিংস যে নির্বাচন আমরা যদি বলি নারায়ণগঞ্জে, আমরা একটা অবশ্যই উদাহরণ দিতে পারি। সেক্ষেত্রে আমরা মনে করি ভবিষ্যতে আমাদের রাজনীতি নিজেদের মধ্যে যে সংঘাতগুলো আছে, রাজনৈতিক দ্বন্দ্ব, এক অপরের মধ্যে অবিশ্বাস, হ্যাঁ তারপরে বিভিন্ন যে জিনিসগুলো ক্ষোভ, হ্যাঁ ঘৃণা যেগুলো আছে, সেগুলো যদি আমরা এগুলো উঠতে পারি এবং আমরা যদি সবাই ঐক্যমত হতে পারি, প্রথমত হলো যে আমাকে ঐক্যমত হতে হবে, মানে এরকম যে মানে সহিংসতার বিরুদ্ধে ঐক্যমত যদি থাকতে পারে, তাহলে হয়তোবা আমাদের সেই মনোভাবটা প্রশাসন হয়তো নেবে। আমি একটু শুনে আসি দেখি যে আমরা আগামী দিনে আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারি যে আমরা যারা প্রার্থী হবে বা যে দল নির্বাচন করবো, যারাই করি আমরা এই একটা বিধির মধ্যে আমরা থাকবো, আচরণ বিধির মধ্যে থাকবো,
আমরা সেটা একটা নারায়ণগঞ্জ উদাহরণ হিসেবে আমরা নিয়ে আমরা আগামী নির্বাচনে একটু শুনে আসি জানা হবে। একই কথা যদি আমরা বলি যে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অনেক অভিযোগ, তাদের ব্যর্থতা, নানা লিমিটেশন আমরা শুনছি। তো এমনি একটি অবস্থায় শেষ সময় এসে এরকম একটি নির্বাচন হলো, তো বাকি জায়গায় অন্যান্য জায়গায় কেন আমরা করতে পারছি না? এখানে কি একটা মজার ব্যাপার আছে, নির্বাচন কমিশনের ব্যাপারে আমি কিন্তু সবসময় বলি, এই নির্বাচন কমিশন মেরুদণ্ড নাই, এরা মিথ্যা কথা বলে, এরা দুর্নীতিবাজ, এরা ইভিএম মেশিনের টাকা চুরি করছে, সবই বলি। তারপরে কিন্তু দিন শেষে একটা কথা বলি, সরকার কি চায় নির্বাচন কমিশন তাই করে। এটা আবার একটা প্রমাণ হলো। এবার আর নারায়ণগঞ্জের ইতিহাস হলো, যেমন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের আসন ছিল তো খুবই কম, 79 ওইদিকে, তো রাষ্ট্র জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন কিন্তু নারায়ণগঞ্জে সুষ্ঠু একটা নির্বাচন হয়েছিল। বিএনপির প্রার্থী কিন্তু ওই নির্বাচনে যেতে নাই, বিএনপি চেষ্টা করে নাই যে 2জন প্রার্থী কেড়ে নিয়ে যায়। ওই বৈশিষ্ট্যটা তখন থেকে শুরু হয়েছে। আবার 2003 সালে বিএনপিতে অ্যাবসলিউট মেজরিটি, সেই 3 সালে বিএনপি কিন্তু নারায়ণগঞ্জে জোরাজোরি করতে যায়নি, জোর করতে পারতো, করে নাই। ওই শুরু ওখান থেকে জন্মটাই তার ভালো ওখান থেকে হয়ে আসতেছে। বিএনপি 2বার দেখে দিয়েছে যে নির্বাচনটা সুষ্ঠু হলে যাকে যে ভোট দেয় দিক। এরপরে তো 2011 ধরুন শামীম ওসমান ক্যান্ডিডেট ছিল, শামীম ওসমানের নামে তো অনেক কিছু, নারায়ণগঞ্জের কিছু লোকজন আছে তার ভিতরে অনেক কিছু বড়, কিন্তু তারপরে দেখলাম, আমি সার্বক্ষণিক মাঠে ছিলাম তো নারায়ণগঞ্জে, ওই শামীম ওসমানের লোকও বাধা দিতে আসে নাই, আইবির লোকজনও বাধা দিতে আসে নাই। আর আইবির লোক তখন বাধা দিতে আসে নাই, সে বিদ্রোহী প্রার্থী, শামীম ওসমান দলীয় প্রার্থী। সরকারের মনোভাবটা গুরুত্বপূর্ণ, মনোভাব ওখানে আসছে গুরুত্বপূর্ণ এটা। সেখানে যে ওরা মানসিকভাবে ওরা একটু নারায়ণগঞ্জ সারাদিন অন্য কোনো ব্যাপার নিয়ে মারামারি করে, কিন্তু ভোটের সময় তারা এই নিরপেক্ষতাটা তারা সিটি কর্পোরেশন নির্বাচন বা পরিষদ হচ্ছিল এটা দেখে এসেছে। সেখানে দিন শেষে গিয়ে যখন তৈবুর আলম খন্দকার যখন প্রত্যাহার করে নিল, তখন শামীম ওসমান দলের প্রার্থী, আইবিতে বিদ্রোহ, তখন শামীম ওসমান জোর করতে পারতো। তাকে যেভাবে চিত্রিত করা হয় সে দূর করতে যায়নি, নীরবে মেনে নিয়েছে, জনগণের ভোট মাথা পেতে নিয়েছে। আমরা 2011 সালে 16 সালে আমরা মেনে নিলাম, শাখাওয়াত আমাদের প্রার্থী ছিল। এবার তৈবুর আলম খন্দকার অভিযোগ যেগুলি করেছে অভিযোগগুলি সত্য, কিন্তু তারপর কিন্তু রায় মেনে নিয়েছে। কিন্তু আমার কথা হলো যে এখানে সরকার এখানে চেয়েছে যে এই নির্বাচনটা এমনিও, যদি আমি যে কথাটা আবারও বলতে চাই, নির্বাচন হলে এখানে যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুব সিরিয়াস না, স্বতন্ত্র প্রার্থী, তৈবুর আলম খন্দকার পক্ষে আমরাও যাইনি, কেউ নারায়ণগঞ্জের সব লোকও নামে নেই, সেখানে আইবি জিতবে এটাই ধরে নেওয়া। ধরেন ভোটের ডিফারেন্স যদি পুলিশ প্রশাসন যদি এই নোংরামুটুকু না করতো, হয়তো কমে হয়তো 30,000 আসতো বা চলে জিততো, কিন্তু জিতানো ঠেকাতে পারতো না। সেই জন্য প্রশাসন সরকারও মনে করেছে যে এখানে মাথা ঘামানোর দরকার নাই, যে কারণে নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়ে দিত ওকে নিয়ে নিতে হবে আরেকটু, তাহলে। হ্যাঁ বলেন। আরেকটু ইয়া ছিল, এটা এইবারই একটা সমস্ত ভোট হয়েছে ইভিএমে, কিন্তু ইভিএম সম্পর্কে এক ধরনের নেতিবাচক মনোভাব আপনার এবং আপনার দলের রয়েছে, সেক্ষেত্রে এবারও আছে, এবারও আছে। এবার অনেক জায়গায় অনেক কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ কম হওয়ার কারণ আছে, আমি দেখলাম তো সারাদিন। হ্যাঁ, অনেকে গিয়ে ঘুরে আসছে না, কিন্তু অনেকে ভোট দিতে দেরি হচ্ছে, টেকনিক্যাল কিছু ত্রুটি হয়েছে, কিন্তু তারপরেও মেজর কোনো যে ফল পাল্টে দেওয়া, ইভিএম এর একটা কারসাজি ইভিএম এর একটা আছে, সেটা করা যায় স্মুথলি, সেটা করা যায়। সেটা মানে কিছু আছে অতিরিক্ত করে গেলে সামনে ধরা পড়ে যায়, কিছু না ধরা পড়ার মধ্যে দিয়ে কিছুটা কাজটাছে ইভিএম করা যায়। এটা মেশিন, এটা মানুষ না, মানুষ তার নৈতিক অবক্ষয়ের কারণে করে, কিন্তু ইভিএম মেশিনকেও যদি আপনি দিয়ে দেন, মানে কমান্ড যদি দেন সেটাই করবে। আপনি 3টা ধানের শীষ হবে, 7টা নৌকা পড়বে, হয়ে গেল, করা যায়। এখন কথা হলো যে তারপরে যে কাজটা করে অন্য জায়গায়, যে ওই প্রথম ফিঙ্গারপ্রিন্ট এই দিলে পরে ভোটার আইডেন্টিফাইড হয়, তারপরে যখন আসে তখন ওখানে লোক থাকে এজেন্ট, তারা ওখানে দিয়ে দেয় নৌকা পার্কা প্রতীকে, সরকারি দলের পক্ষে দিয়ে দেয়। নারায়ণগঞ্জে এই কাজটা, দেশতে এই কাজটা হয়নি, কিন্তু ভোটাররা অনেকে ফিরে আসছে বা ভোটার উপস্থিত ধরে আরও 10% বাড়তো, তাহলে সেই ভোটটা বাড়লে পরে হয়তো তৈবুর আলম খন্দকারের পক্ষেই যেত, কারণ আওয়ামী লীগের লোকের তো ঘরে বসে নেই, আইবির একটা নিজস্ব কিছু লোকজন আছে, তারা কিন্তু ঘরে দল সাথে আছে, কেন্দ্রীয় নেতারা তার সাথে একটা ধরেন আপনার সুবিধাবাদী গোষ্ঠী গড়ে উঠছে, তারা ভোটার নিয়ে গেছে। কিন্তু তৈবুর আলম খন্দকারের নিজস্ব ভোটার নিয়ে যাওয়ার সেই এটা মানুষ তৈরি হয়তো সে দিয়ে না, দলও তার কমান্ড শুনতেছে না। আর তৈবুর আলম খন্দকার দল বহিষ্কার করে না, অব্যাহতি দিতে, নিশ্চয়ই একটু শুনে আসি। জনাব মাসুদ কামাল, ইভিএম নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। ইভিএম কিন্তু আমরা যেটা জেনেছি, কিছু টেকনিক্যাল কিছু ত্রুটি বিচ্যুতির কথা আমরা জেনেছি, সেটা এসছে ধীর গতি,
অনভ্যস্ততার কারণে কিছু মানুষের মানে অসুবিধা হয়েছে, কিন্তু এর মাধ্যমে কি ইভিএমের কি বলে যৌক্তিকতা পেল, বা আগামীতে এটা নিয়ে কি হবে তাহলে? দেখেন, পৃথিবীতে যত আধুনিক মেশিনই আপনি আনেন না কেন, সবচেয়ে বড় কথা হলো মেশিনটার পেছনে কে আছে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। এটা সবচেয়ে বড় কথা, ঠিক আছে? এটা পৃথিবীর সব জায়গায়। আর এখানে ম্যানের এই ইভিএম মেশিনের পেছনে কারা আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক। এবং আমাদের এখানে কিছু নিয়মের কিছু ঝামেলা আছে, যে কিছু ভোট বোধহয় ইভিএমের বাইরেও পোলিং অফিসারদের দায়িত্ব দেওয়া, তাদের কাছে কিছু ক্ষমতা দেওয়া আছে, যে এতগুলো ভোট তোমরা যদি উল্টাপাল্টা হয় তোমরা দিয়ে দিতে পারবে না, বিষয়টা এরকম আছে যত- আছে আছে আমি যতদূর জানি যে না না, যত আপনি finger- আপনার জানা দেখি ঠিক আপনি না, জানেন? ওনার জানাটা ঠিক কিভাবে আছে। এখানে আছে 2 আমি 3 বলি- 1%। আমি বলবো। এটা আমি আছে। একটু বলি, হ্যাঁ, বলেন। আমি আমাদের যেটা জানা আছে, নিশ্চয়ই Fingerprint ভুল হতে লাগবে, পারি, যে must. ফিঙ্গারপ্রিন্ট দরকার নাই। ধরে নেই যে কোনো ভোটার 3 বার 4বার ফিঙ্গারপ্রিন্ট তার ওকে হলো না, নিচ্ছে না, তো কিন্তু ভোটার জেনুইন, পুলিং এজেন্টদেরও কোনো কোনো ইয়া নাই, কোনো মানে আপত্তি নাই এই ভোটার সম্পর্কে, তাহলে ওইখানে প্রিজাইডিং অফিসার তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মেশিনটাকে ওকে করে দিতে পারে। আমি সেটাই বলছি, ঠিকই আছে, ঠিকই তো আছে। না, আপনি আমি আপনি তো ওই বলেছিলেন কথা- যে তার ভোট দেওয়ার একটা না না ইখতিয়ার না আছে। না, আমি এই কথাটাই বলছি, উনি পারেন, কতগুলি পারেন। যারা মাসুদ কামার, আপনি বলছিলেন ইভিএম এর দেখেন, সম্পর্কে আমার শুনতে চাই। কথা হলো কি, যে ধরা যাক একজনের 4 বার হলো না, কয়জনের 4 বার হলো না, এটা কে, কোনো সাক্ষী আছে? আপনি বলবেন 2 পক্ষের পুলিং এজেন্ট থাকতে হবে, এজেন্ট 2 পক্ষের এজেন্ট কি সবসময় থাকতে পারে? থাকার মতো বাস্তবতা সবসময় থাকে? এখন প্রিজাইডিং অফিসার যদি হাতে ছাপতে বলেন যে এখানে 50 জন 60 জন লোক আসলে হয়েছিল, তার এই ঝামেলা ছিল, আমি করে দিয়েছি। আমি সেটাই বলছি যে মেশিনের পেছনে কে আছে, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেশিনের পেছনে আছে আমাদের হুদা সাহেব, বিখ্যাত হুদা সাহেব, তাই না? উনি মেশিনের পেছনে আছেন। তো উনার পেছনে থাকার ফলে আপনি কতটুকু ওনার উপর নির্ভর করবেন সেটা আপনার বিশ্বাসের ব্যাপার, আপনার ইমানের ব্যাপার। কিন্তু আপনি ইমান নিয়ে আমি প্রশ্ন করবো না, কিন্তু আমার ইমান দুর্বল ওনার ব্যাপারে, আমি কি করবো বলেন? এটা এগুলো একটা বিষয়। কিন্তু ইভিএমটা নিয়ে সবচেয়ে বড় কথা হলো কি, দেখেন ইভিএম একটা মেশিন, সারা দুনিয়া চলছে এখন মেশিনে, তাই না? কিন্তু সারা দুনিয়া কিন্তু ইভিএমে চলছে না। আপনি যদি হিসেব করে দেখেন যে এখন দুনিয়ার 50% দেশ কিন্তু ইভিএম চলে না, অনলি বোধহয় মেবি 30 to 25% দেশে ইভিএম চলে। তো মেশিনের যুগে ইভিএম চলে না, কেন চলে না? তাহলে মেশিনটা নিয়ে ঝামেলা আছে ভাই, কথা হলো পরিষ্কার, মেশিনটা নিয়ে ঝামেলা আছে। ভারতে ইভিএম ইলেকশন হচ্ছে, ভারতে বিরাট আপত্তি ইভিএম নিয়ে। এখন এর পেছনে এর বিকল্প একটা বের করেছে, এই ভিভি প্যাড বলে ওটা হলো আপনি ইভিএমে যখন ভোটটা দেবেন, ওই ভোটটা একই সময় প্রিন্ট হয়ে বেরোবে। হ্যাঁ, ভোটটা প্রিন্ট হয়ে থাকবে, যদি তাহলে কোনো প্রিন্ট আপত্তি হয়ে বেরোলে থাকে পরে তাহলে আবার ওই ওইটা নিয়ে ভোটার আলোচনা। নিজে মিলিয়ে দেখবে আমি যা দিলাম তা কি হলো, তারপরে ওটা এখানে হবে, ওখানে সে ব্যালটটা ফেলবে, তারপরে এই ইভিএম এর হিসেবে তো কোনো গন্ডগোল আপত্তি করে ওটা গুনে দেখবে। তো আমাদের এখানে তো ভিভিপ্যাট হচ্ছে না, ইন্ডিয়াতে হচ্ছে। ইন্ডিয়ায় কি হচ্ছে, ইন্ডিয়ায় মনে করেন একটা বড় কেন্দ্রে ওখানে মনে করেন 10টা বুথ আছে, যে কোনো র্যান্ডমলি তারা একটা বুথে ভিভিপ্যাট করে, তারপরে ওটার সঙ্গে মিলিয়ে দেখে ওইটার পার্সেন্টেজ অন্যগুলোর সঙ্গে খুব বড় ধরনের পার্থক্য হয় কিনা, এগুলো দেখে। যে ওগুলি দেখার মতো সামর্থ্য আমাদের ইলেকশন কমিশনের নাই, কিন্তু সেটাও ব্যাপার না। কিন্তু নারায়ণগঞ্জের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। নারায়ণগঞ্জের ব্যাপারটা ডিফারেন্ট এই কারণে যে নারায়ণগঞ্জের নির্বাচনের এই সমস্ত বিষয়গুলো আসলে প্রশ্ন হিসেবে উত্থাপিত হচ্ছে না, কেউ উত্থাপন করেনি। ইভিএমের কারণে কী হয়েছে, ভোটটা একটু স্লো হয়ে গেছে। স্লো হয়েছে, যারা বয়স্ক লোক, যারা মেশিন, এখনও দেখবেন অনেকে যে মোবাইলও ঠিকমতো চালাতে পারে না ভাই, এটা সত্য। কিন্তু আমি হ্যাঁ, নিজে দেখেছি, গ্রামগঞ্জে আছে অনেক অনেক, আমি মানে friendly এক না। ভদ্রলোককে বলতেছি, আপনাকে একবার প্রযুক্তি রিকশাওয়ালাকে friendly না, অনেকেই আমি আছে। বলছি যে আপনার মোবাইলে আমি দিয়ে দিই, টাকা দিয়ে দিই, ওই কি দেন, আমাকে আপনার মোবাইল নাম্বার কত, ওই কি আমি তো আমার নাম্বার চাই না। না, আছে এই এরকম ঘটনা কিন্তু আছে। জি আছে। কাজে এই নিশ্চয়ই বৃদ্ধ আছে। লোক যখন ওখানে গিয়েছেন, উনি খুব ভালো করেছেন। আর তাহলে কি হবে, তাকে কেউ না কেউ হেল্প করবে। এই যে হেল্প করবে কেউ, এইটা ভাই ভয়ঙ্কর জিনিস। জি, আমি এই হেল্পিং হ্যান্ড কিন্তু এই হেল্পিং হ্যান্ডের পাল্লা একবার আমি পড়ছিলাম কোথায় এই ইলেকশন আপনার তাই হয়। এই কি বলে এই জাতীয় সংসদ নির্বাচন 2018 সালের ডিসেম্বরের শেষ দিনে হ্যাঁ। এই হেল্পিং হ্যান্ড কিন্তু আমার বলেছিল এখানে চাপ দেন,
চাপ দেন। হ্যাঁ এইখানে চাপ দেন। তো আমি চাপ দিতে একটু দেরি করছিলাম, উনি নিজেই আমার হয়ে চাপ দিতেছেন। না কিন্তু সেইটা তো কাজেই ballot- এটা কিন্তু আরেক জিনিস। কিন্তু আপনি যে হেল্পিং হ্যান্ডের কথা বলছেন ballot এটা তো paper ব্যালট তো তাই। পেপারে হতে helping পারে, hand লাগে। যে ব্যালট পেপার দিল একদম বৃদ্ধ ভাই, আপনি এই বৃদ্ধ লোক বৃদ্ধ দেখতেছেন লোকগুলো কিন্তু, নৌকা এই বৃদ্ধ কোনটা লোকগুলোর জীবনে লঞ্চ 5 কোনটা, বছর, এই বৃদ্ধ লোকগুলোর জীবনে 5 বছর পর পর ইলেকশন আসছে, কাজে সে সিল দেওয়াটা জানে, কিন্তু অনেক সিল সময় দেওয়াটা জানে অনেক রে ভাই। সময় এই ছবি দেখেছি, এই ছবিটা জন্যই তো অনেক মার্কা। সময় বোঝা যায় না বুঝায় না নৌকা না এটা লঞ্চ না আবার নৌকার হাতির পার্থক্য তারা বুঝতে পারবে, সমস্যা নাই। আচ্ছা আমরা জনাব হাবিবুর রহমান হাবিব, ইভিএম নিয়ে না, এবারে কিন্তু আপনাদের প্রার্থী নাই, কিন্তু আমরা দেখি নাই যে স্বতন্ত্র প্রার্থী হিসাবেও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারও ইভিএম নিয়ে তেমন কোনো আপত্তির কথা বলেছেন যে আমরা দেখছি যদি কিছু হয় তাহলে আমরা সেটা বলবো দেখব, তাহলে কি ইভিএমটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নিলেন কি? আমার শুনেন, আমার কথা হলো যে যারা ইভিএম আবিষ্কার করেছে তারাই তো এটা ব্যবহার করছে না, উন্নত দেশগুলি তো করছে না। এটা নিশ্চয়ই ভিতরে ত্রুটি করা যায়। আর উনি যেটা বললেন কথাটার সাথে আমি 100% একমত। আমাদের দেশে আপনার তো এজেন্টই থাকতে পারে না, ওই মেশিন টিপ দিয়ে তো এরাই করে দিতে পারে। যারা সরকারি দলে যারা থাকে তারা পারে, কিন্তু সে পারে না এই কারণে ওই সেটটা করা আছে প্রিজাইডিং অফিসার। তো প্রিজাইডিং অফিসার নিজেই তো নৌকা আমার কাছে টিপ দেওয়ার জন্য বসে আছে, সে টিপটা দিয়ে আবার এই করে দিচ্ছে। এই জন্য আর ব্যালট পেপার যেটা, সেটা একটা জিনিস সুবিধাটা হলো কি, যে রাতের বেলায় আগে কাউন্টটা সারতে পারতেছে না। যেমন 2018 সালে 29 ডিসেম্বর রাস্তে কাজ শেষ করে ফেলছে, এইটা একটা এবং এখানে পার্সেন্টেজটা একটু অত বাড়াতে পারে না। এটারও কায়দা আছে, ভোটার না আসলে এবার দরজা বন্ধ করে দিয়ে প্রিজাইডিং অফিসার একটা পর্যায়ে পর্যন্ত পারে, সে এবার 100% পাবে সেটা না। তো ভিন্ন সেটা আছে। এখন ব্যাপারে এখানের ব্যাপার যেটা, সেটা হলো যে তারপরে আমাদের এখন যে জিনিসটা আসছে যে এখন আপনি ভোটার, আমি ভোটার, আমি ধরেন 20 বছর আগে 10 বছর, তো প্রতি 5 বছর পরে কিন্তু এখন আবার নতুন করে কিছু হচ্ছে, ওই যে স্মার্ট কার্ডটার যখন হচ্ছে তখন আবার ছবি টবি দিয়ে করতেছে, অনেক সময় মেলে না। তো সেই সমস্ত জিনিসগুলি ঝামেলা একটা আছে গেল। এখন কথা হলো যে নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে আমার যে বক্তব্যটা, সেটা হলো যে এই যে বিতর্ক যেটুকু আসছে, এই বিতর্কটা টোটালি কিন্তু প্রশাসনের কারণে আসছে। এবং এই প্রশাসন, শোনেন, আমি প্রশাসন আওয়ামী লীগকে এমন ডুবাইছে 2018 সালে, যে এইটা ভবিষ্যতে এই বাংলাদেশে এই গবেষণা হবে 18 সাল নির্বাচন নিয়ে, যে বিরোধী দলে বিএনপির প্রার্থী, যে প্রার্থী গত বছর 2001 সালে ভোট পেয়েছিল, সে শেষ করে 2018 সালে ভোট পেয়েছিল, হারার পরেও 1,49,000, সেই প্রার্থী ভোট পেয়েছে 2,000। না সেই এই না আমি না এই আলোচনা এর মধ্যে এটা এখন আপনি আসেন না, আমি তো এটা বলেন না, শেষের দিকে আমি বলি। তাহলে আপনি বলেন এই নারায়ণগঞ্জ আপনার 2018 সালের নির্বাচন পার্সেন্টেজ দেখেন, কত পার্সেন্ট কাস্ট হয়েছে, এবং তাতে কত পার্সেন্ট তৈমুর আলম খন্দকার ধরেন বিএনপি প্রার্থী না, সাধারণ মানুষের প্রার্থী। তো সারা নারায়ণগঞ্জ যে কয়টা নির্বাচনী এলাকা আছে, সব আসন মিলে যতগুলো ভোট পেয়েছে 2018 সালে, তৈমুর আলম খন্দকার একা কিন্তু তার চেয়ে বেশি পেয়েছে। তার মানে ওইসব নির্বাচনগুলি বিরোধী দলকে ভোট দিতে দেওয়া হয়নি। তার মানে এই নারায়ণগঞ্জের এই সিটি কর্পোরেশনের ভিতরে যে কয়টা আসন আছে, এটা আপনি হিসাব করে দেন তখন কত লক্ষ তারা ভোট পেয়েছিল। আমি যুক্তিটা দেখাতে চাচ্ছি যে নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, এবং সরকার প্রশাসন এই কাজটা করে দিয়েছে, আওয়ামী লীগের জন্য মরণকাল করে দিয়েছে। এটা অবিশ্বাস্য। ধরেন গোপালগঞ্জ, আমি একদিন প্রধানমন্ত্রী বলেছিলাম গোপালগঞ্জ আপনি জিতবেনি, ওখানে কেন মাত্র 153 ভোট দেওয়ার দরকার পড়লো? এখন ইভিএম এর কথাটা হচ্ছিল, আসলে ইভিএম এর কথা দেখেন। এখন ইভিএম আমরা ব্যালটে ভোট দিতাম, হ্যাঁ, একটা সময় ছিল ব্যালটে ভোট দিয়েছি, তা আমরা কি সারা জীবন ব্যালটে ভোট দেবো? দুনিয়া এগুচ্ছে, পৃথিবী এগুচ্ছে, আমরা এগুচ্ছি, বাংলাদেশ এগুচ্ছে, তা আমরা কি মডার্ন যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোকে আমরা নেব না? কিন্তু মাসুদ কামাল আমি আসতেছি, মাসুদ কামাল যে প্রশ্নটি উত্থাপন করেছে যে মেশিনের কোনো যেমন আমি বলি মেশিনের, এখন মেশিনটা তো একটা কমান্ডের মধ্যে চলে, একটা মেশিন আপনি ওটাকে সিস্টেমের মধ্যে দেবেন, এটা সিস্টেমের মধ্যে চলবে। আমার নিজে মোবাইল যখন আমার রেজিস্ট্রেশন করতে গেলো, আমি নিজে ফিঙ্গারপ্রিন্ট যতবার দিলাম, 4 বার দিছে, একবারও হয়নি।
পরে আমি ওনাদের রিকোয়েস্টে ভাই আমার কি করা যাবে, বলছে আপনার নামে হবে না, আপনি অন্য কারোর নামে নিতে পারেন। এখন ইভিএম এ যে দুই একটা মানে ইভিএম এর কিছু ত্রুটি হয়েছে, এটা হইতে পারে একটা মেশিনের ত্রুটি, যে কোনো সময় হতে পারে, যে কোনো মেশিনের ত্রুটি হতে পারে, সেটা যে কোনো সময় যে কোনো মেশিনে হতে পারে, সে ত্রুটি হয়েছে। এবং ইভিএম এ আমরা যেহেতু এখনও সেইভাবে অভ্যস্ত হই নাই মানুষ, সেইভাবেও দু একটা ক্ষেত্রে আমরা ইলেকশন সেগুলো চলছে, সুতরাং যখন অভ্যস্ত হবে তখন মানুষ আরও দ্রুত ভোট দিতে পারবে। এই জন্য ভোটটা স্লো হয়ে যাচ্ছে। যেটা মাসুদ কামাল সাহেব বললেন যে উনি এখানে যে পুলিং অফিসার থাকেন ওনার একটা কোটা আছে, উনি এটা পারেন। আসলে কোটা কিছু নেই, কোটাটা কি পারেন উনি, আপনি ভোট দিতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার ছবি উঠছে, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করছে না, ভোট দেওয়ার সময় ম্যাচ করছে না, আপনার ছবি আপনার ভোটার, আপনার জেনুইন ভোটার সেটা উঠছে। তখন সেই অফিসার তার কিছু রাইট দেওয়া আছে যে সে অন্যদের সাথে আলোচনা করে, যারা থাকবেন অন্যদের, যে এই লোকটার ভোটার জেনুইনলি, কেউ কোনো অবজেকশন দিচ্ছে না, আপনিও দিচ্ছেন না আমিও দিচ্ছি না, সে লোকটা জেনুইন ভোট দিতে চাচ্ছে, তো ওই ভোটটা কি দেওয়া যাবে কি না, সেইটা যদি বলে তার রাইটটা আছে যে ওই লোকটা ভোটটা দিয়ে দেওয়ার। এরকম দুই একটা ঘটনা ঘটতে পারে। অনেক বৃদ্ধ লোক আমি নিজেও দেখেছি যারা চোখেতে ভোট দিতে আসছে বা একজন নিয়ে আসছে সাথে, অনেকে আমাদের হেল্প করার জন্য, আপনি কোথায় ভোটটা দেবেন, নৌকায় দেবো বা অন্য কোনো দেবো, ঠিক আছে এইটা নৌকা, হ্যাঁ উনি দেখতে পারেন না ভালো করে, এইটা হেল্প নেয়। তো সেই ক্ষেত্রে যদি এরকম যে মানে প্রিসাইডিং অফিসার যদি তার যে ক্ষমতা, সেইটা একটা লিমিটেশন আছে, যে আপনার র্যান্ডাম লোক আসলো আর এইটা হলো, তা তো না, সেটা হইতে পারে না। কিন্তু আমাদের ইভিএম এর যে ত্রুটিগুলো আছে বা যেটুকু ত্রুটি আছে, আমরা যতটুকু সন্দেহ আমরা করি, এই সন্দেহগুলো দূর করার জন্য যা করার দরকার, যেহেতু আমরা এই মেশিনটা চালু করেছি এবং এটা আমাদের দেশে নতুন পদ্ধতিটা শুরু হয়েছে, বলেছেন যে পৃথিবীর অনেক দেশে করে না, উন্নত দেশে কি করে, এ আরও উন্নত আনে, এ আরও উন্নত আরও বেশি আনে। তা আমার সক্ষমতার মধ্য দিয়ে আমি যতটুকু এনেছি, এইটার ম্যাক্সিমাম ইউজ যাতে আমরা করতে পারি, জনগণ যাতে এটা সুফল পায় এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যাতে এটা আমাদের কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সন্দেহ সৃষ্টি না পারে, সেটা আমাদের চেষ্টা করি। আমার এটা একটা ভালো ব্যবস্থা আমি মনে করি। আমি একটু সহযোগ করি, শেষের দিকে আমার কথা হলো মেশিনের তো দোষ নাই, আর বন্দুকের কি দোষ? বন্দুক যখন আপনার দারোয়ান ব্যাংক পাহারা দেয়, টাকা যেন কেড়ে নিয়ে যেতে না পারে, আবার ওই বন্দুক যখন ডাকাতের হাতে যায়, ডাকাত গিয়ে তখন বাড়ির মানুষের কাছ থেকে টাকা জোর করে নিয়ে আসে এবং গুলি করে মেরে ফেলে দিয়ে আসে। তো ইভিএমের যে ব্যাপার ত্রুটিটা করা যায়, বন্দুক যখন দুইটাই পারে, ইভিএমে একটা পার্সেন্টেজ এই প্রিজাইডিং অফিসারের অ্যালাউ করা থাকে যে এতগুলি ভোট সে দিতে পারবে। তো একটা কেন্দ্রে 10টা করে ভোটও দিতে পারে, মানে একটা বুথে, তাহলে একটা বুথে তো অনেকগুলো ভোট থাকে, তো এখন কেন্দ্রগুলো হিসাব করেন কত হাজার ভোটে যদি করা যায়, যাই করা, সেটা আমি বলছি। আর মন্ত্রীবাজারে বোধ হয় দেখে দেওয়ার ব্যাপার না, এটা সিস্টেমটাই তাকে করে দেওয়া হবে, অন্য কেউ পারবে না, সে পারবে। এই জন্য আজকে যদি বিএনপি কোনো ক্ষমতা যায় আর ইভিএম যদি থাকে, তাহলে তারা এটা করবে, তাই তো প্রশ্ন আসে। তাহলে আমি অভিযোগ করবো তারা এটা করবে না, আজকে যদি জাতীয় পার্টি ক্ষমতায়, আমি যদি বলি তারা এটা করবে, ইভিএম এর মধ্য দিয়ে যে ভোট যদি ধরেন সারা বাংলাদেশে করে, আপনি অন্য দেশের সাথে আলাপ করলে হবে বলেন, ভারতে ভোট হয় 3 মাস 1 মাস পরে ভোট গোনা, 1 মাস 1.5 মাস ভোট গোনা, আর আমার এখানে সেই জিনিসটা অর্জন করছে, আর আমার এখানে ব্যালট পেপার নিয়ে দৌড় মারে। আমাদের তো প্রশাসনের এই বিশ্বাস নাই তো, সেটাই তো বলছি, প্রশাসনের যে থাকে ওই যে কি বলে ওই মেশিনগুলো, আমার তো মনে হয় সারা দেশে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যার কাছে এটা থাকবে এবং বিরোধী দলরা কোনো আপত্তি তুলবে না। আচ্ছা, এটার বাইরে আরেকটা জিনিস আছে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, ভোট হয়েছে ইভিএমে, রেজাল্ট দেওয়া হয়েছে ম্যানুয়ালি। কেমন? আমি ওই দিন নির্বাচনের দিন আমি ছিলাম 71 টেলিভিশন, রাত্রে 12:30 যেটা শুরু হয় আর কি, রাত্রে 1:15 বেজে যাচ্ছে, রেজাল্ট আসছে, ডুমনি থেকে রেজাল্ট আসতেছে না, কি ব্যাপার? আমাদের গরু গাড়ি নিয়ে আসলে তো 8 ঘন্টা আসা যায়, 10 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয় একেবারে শেষের দিকে এটা হলো নির্বাচন কমিশন এবং সরকার যেভাবে করতে চায় এই দেশে দুর্নীতি, সেইভাবে পিসফুল করতে চাইলে হতে পারে, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নাই। মাসুদ কামাল একটু 10 সেকেন্ড একটু শুনি আমি। আমি আপনাকে বলি, মূল ঘটনাটা হলো কি, ইভিএম নিয়ে লম্বা আলোচনা করার কোনো ব্যাপার না, কারণ ইভিএম তো কেনা হয়েছে একটা হলো পার্সেন্টেজের জন্য, কম দামে জিনিস বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসছে, লাভ লোকসান হয়েছে, অনেক লাভ হয়েছে, এটা হলো অন্য প্রসঙ্গ। কাজে এটার সঙ্গে ভোট সঠিক হওয়া না হয় এগুলো মেটেরিয়াল ব্যাপার। আসলে ভোট সঠিক হয় কি হয় না, এটা নির্ভর করে সরকারে যিনি আছেন
তার মন মানসিকতাটা কি। এক্স্যাক্টলি আমি এটার একটু শুনেছি মমতাজ ভাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বলা হচ্ছে সরকারের মন মানসিকতার উপরে নির্ভর করবে নির্বাচন সুষ্ঠু হবে কি না হবে না। জি, এখন যখন এটা স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষের যেটা পারসেপশন হয়েছে যে সরকার তো অবশ্যই আজকে আপনি নারায়ণগঞ্জে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে সরকার সরকারের চেয়েছে। অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য যে একটা অবাধ না, সুষ্ঠু পুরো নির্বাচন অবাধ হলে তো এবং এতগুলো এই লোক arrest নির্বাচন- করতো না। আমি বলি এই নির্বাচনটাকে সামনে নিয়ে তুলনামূলক এই তুলনামূলক, নির্বাচনটাকে এটা বলো। সামনে নিয়ে আমরা আগামী নির্বাচনটা জাতীয় নির্বাচনটা কিভাবে অবাধ এবং সুষ্ঠু করতে পারি এটা তুলনামূলকভাবে আপনি বলতে পারেন। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সর্বদয় সবাই কিন্তু আমরা- নির্বাচনটাকে আমরা আগেই সেই ব্যবস্থা বিতর্কিত আমরা করে নিয়ে নিতে ফেলছে, পারি। নির্বাচন আমরা আগেই মনে বিতর্কিত করি। করে ফেলছে। জি, আমার মনে হয় আজকে এটা না করলেও পারতো। জি, এবং এটা আজকের যারা করেছে আলোচনা তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক। আমার মনে হয় আজকের আলোচনা আমাদের এখানে শেষ করতে হবে। জনাব মাসুদ কামাল, জনাব হাবিবুর রহমান হাবিব এবং জনাব মমতাজ হোসেন, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে এতক্ষণ যুক্ত ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।